ম্যাডাম, সরাসরি একটাই প্রশ্ন যে এই যে আরজিকর কাণ্ড, ইতিমধ্যেই রায় প্রদান হয়ে গেছে আদালত থেকে এবং দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। সমাজে কি বার্তা গেল? আমি মনে করি যে সমাজ বলে আর কিছু নেই এখন। সমাজকে অত্যন্ত সচেতনভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। অপরাধীদের সমাজ বানানোর প্রচেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। সেই প্রচেষ্টা যারা করছে তারা অনেকখানি সফল হয়েছে। ফলে এখন সমাজ মেনে নিচ্ছে যে অপরাধ, যে কোনো প্রকারের অপরাধী যে কোনো প্রকারের অপরাধ করতে পারে। এই রাজ্যের যে সমাজ ব্যবস্থাপনা, সেখানে কোনো প্রতিরোধ প্রতিবাদ নেই, নির্বিবাদে মানা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে শাস্তি ব্যবস্থা বা বিচার ব্যবস্থা বা গোয়েন্দা সংস্থার কার্যক্রম, সেগুলোর উপর রীতিমতো প্রায় অলিখিত বা বিধিলিখিতর মতন নিয়ন্ত্রণ চলছে। আমার মনে হয় সমাজে যারা এখনও বাস করছেন সমাজের মধ্যে, তারা বোধহয় ব্যাপারটা প্রায় মেনেই নিয়েছেন যে এমনটি তো ঘটতেই পারে। একটু গর্জে ওঠে মধ্যবিত্ত সমাজ, নাগরিক সমাজ, তারপরে আর সব স্তিমিত হয়ে যায়। অপরাধী বানানোর যে কাণ্ডকারখানা চলছে আমাদের রাজ্যের সমাজ ব্যবস্থায়, সেটি নির্বিবাদে চলতে থাকে, তার কোনো সুরাহা হয় না। শাস্তি ব্যবস্থার উপর সবটা তো নির্ভর করা যায় না। শাস্তি ব্যবস্থা একজন মানুষকে অপরাধী গণ্য করে শাস্তি দিয়ে দিল, কিন্তু কেন এই ধরনের অপরাধ ঘটবে, কারা ঘটায়, কেন ঘটায়, পশ্চাতে কারা থাকে, সেই সমস্ত কথা বোধহয় উঠছে, কিন্তু উঠে আবার মুছে যাচ্ছে। তার একটি প্রধান কারণও হলো দলীয়তা। রাজ্যটাকে দলীয়তা মুক্ত করা দরকার, রাজ্যটাকে স্বৈরতন্ত্র মুক্ত করা দরকার। এই দুটি শত্রু আজকে সমাজ নষ্ট করছে বলে আমি মনে করি আরজিকর কাণ্ডে যে ব্যবস্থা আমরা পরপর দেখে যাচ্ছি, প্রায় নীরবে, খুব সরব হয়েও আবার নীরব হয়ে যাচ্ছি, সেটা সম্ভব হচ্ছে ওই বিধি লিখনের মতন এক ধরনের লিখন তৈরি হয়েছে, রাষ্ট্র লিখন আমাদের রাজ্য ব্যবস্থায় বিশেষ করে, সেটি নির্বিবাদে সম্ভব হচ্ছে। মানুষ ভাবছে যে এ তো বিধির খেলা। বিধি কে বা কারা, আমার মনে হয় বলার প্রয়োজন নেই। ম্যাডাম, আরজিকর কাণ্ডে আমরা একটা দেখলাম যে ওয়ার্ক প্লেসে মহিলাদের সুরক্ষা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছিল এবং এখনও রয়েছে সেটা। এই ঘটনার পর মহিলারা কি সত্যিই নির্বিঘ্নে নিশ্চিন্তায় সব জায়গায় কাজ করতে পারবে? এখানে আমার একটা বিশেষ বক্তব্য আছে। হ্যাঁ, নীরবে দেখতে হচ্ছে যে ঘটনাটা নৃশংস হত্যার ঘটনা, তারপরে তার উপরে ধর্ষণ নামক একটা সাজানো ব্যাপার ঘটানো হয়েছে। সেটা খুব সুন্দরভাবে, সুকৌশলে, সুপরিকল্পিতভাবে মানুষকে ভুলিয়ে দেওয়া হলো, মানুষের মুখে এবং মগজে ঢুকিয়ে দেওয়া হলো যেটি ধর্ষণ এবং খুনের ঘটনা। মেয়েটিকে ধর্ষণ করে তাকে প্রমাণ লোপাটের জন্যে খুন করা হয়েছে। এই ঘটনা, আমি এখানে একটা কথা বলতে চাই সমস্ত আমাদের দেশ রাজ্যবাসীদের উদ্দেশ্যে, দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটা হলো খুন ও ধর্ষণের নাটক বা প্রহসন করা, আরেকটি হলো ধর্ষণ এবং তার পরবর্তী কাণ্ড হত্যা, ধর্ষিতার হত্যা। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ধর্ষিতার ক্ষেত্রে একজন যে কোনো যৌন কামনা তাড়িত মানুষ যে কোনো স্তরের ধর্ষণ ঘটাতে পারে একটি মেয়ের উপর। মেয়ে হওয়াটাই তার অপরাধ আমাদের সমাজে, সেটি ঘটাতে পারে এবং তার যাতে কেউ না জানতে পারে, তার মুখ থেকে কোনো তথ্য প্রমাণ বেরিয়ে না যায়, তাকে হত্যা করতে পারে। এই ঘটনাটা বিরলের মধ্যে বিরলতম, সেসব কথা চালিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাটা বিরলের মধ্যে বিরলতম এখানে কেউ বলবে না। আকছার ঘটছে, প্রায়শ ঘটছে, সারা ভারতবর্ষে ঘটছে। মেয়েদেরকে খুব দুর্বল প্রাণী হিসেবে পরিগণিত করা হচ্ছে। এটা আরজিকর কাণ্ডের ব্যাপার নয়। আমি অত্যন্ত নিশ্চিতভাবে বলছি, আরজিকর কাণ্ডে চিকিৎসকের যে হত্যা, সেটা খুন হত্যা নয়, সেটা হত্যা, পরিকল্পিত হত্যা, চিকিৎসকের হত্যা, কর্মক্ষেত্রে হত্যা, কর্মরত অবস্থায় হত্যা,
এই রকম ঘটনা বিরলতম, আমি ওইভাবে বলবো না আর সবার মতো। আমার মনে হয় বীভৎস ঘটনা, অমানবিক বললে কম বলা হয়। মানুষ যে এরকমভাবে পরিকল্পিতভাবে, যে মেয়েটি সোজা সরল সতেজে কাজ করছিল তাকে হত্যা করে প্রমাণ সমস্ত লোপাট করে দিয়ে দাহ পর্যন্ত করে দিতে পারে, ওই আবার আমার মনে হচ্ছে সেই বিধির খেলার মতন। বুঝতে পারা যায় না যে কখন কি ঘটবে, কারা কেমন করে ঘটালো, বিধি কী করলো, মানুষ স্তম্ভিত হয়ে যায়। সেরকম করে ঘটানো হয়েছে। আমি এটাকে ধর্ষণ ও খুনের ঘটনা একেবারেই মানি না। এটি হলো হত্যা ও তার উপরে ধর্ষণের প্রহসন করা হয়েছে। যারা করেছে তাদের মতন, যারা পরীক্ষা, মূল উদ্দেশ্য ছিল হত্যা করাটাই মূল উদ্দেশ্য। হত্যা করেছে, উদ্দেশ্য শুধু নয়, উদ্দেশ্য সাধন করেছে। এবং তার উপরে যাতে এটা দেখানো যায় এটা ধর্ষণ এবং খুনের ঘটনা, সেটা অনেকখানি সহজ ঘটে। ধর্ষণটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। ধর্ষণ এবং খুন যেটা অহরহ ঘটে এ রাজ্যে, ঘটে মানে কি আমি বলছি না যে সেটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখানোর একটা চেষ্টা হয়েছে। হ্যাঁ, এটা তো সর্বত্র ঘটে। এবং তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা হলো যে ধর্ষককে আমরা জানি, আমরা জানি, ধর্ষককে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং ধর্ষকের সাজা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, সমস্ত সামাজিক মনের মানুষের প্রশ্ন এবং সমাজকে যারা রক্ষা করতে চায় তাদের প্রশ্ন, এইভাবে সরকারি কাণ্ড কারখানাকে কাণ্ড কারখানা যেখানে করা হয়, প্রশাসনিক ব্যবস্থা যেখানে চলে, সেটাকে বিচারালয় বানিয়ে দেওয়া হলো। প্রশাসনিক প্রধান বিচারকের পদে নিযুক্ত হয়ে গেলেন নিজেই। প্রশাসনিক প্রধান ধর্ষণের ঘটনা বলে চারিয়ে দিলেন এবং সেটা চারিয়েও গেল, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা বলে চারিয়েও গেল। সাফল্য, চূড়ান্ত সাফল্য। তারপরে ধর্ষক নির্ণয় করে ফেললেন, কোথায় তদন্ত, কোথায় কি নির্ণয় করা হয়ে গেল, তার শাস্তিরও নিদান দেওয়া হয়ে গেল এবং সেই শাস্তি আজকে বহাল হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড। পূর্ণ একটা পয়েন্ট আপনি বললেন যে প্রশাসনিক প্রধান কোথাও গিয়ে যেন বিচারপতির আসনে, হ্যাঁ, এবং প্রশাসনিক ব্যবস্থা যেখানে হয়, যেখান থেকে হয়, সেটা বিচারালয়ে পরিণত হয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে তিনি এই বিচারে খুশি নন। তিনি উচ্চ আদালতে ইতিমধ্যে, মানে রাজ্য সরকার গিয়েছে ফাঁসির সাজার দাবিতে। আপনি কি মনে করেন যে সত্যি এই রকম ঘটনায়, মানে ধর্ষণের ঘটনায় ফাঁসি সর্বোচ্চ সাজা, মানে ফাঁসি দিয়ে ধর্ষণ রোখা সম্ভব? প্রথম উত্তর আমার, এটা ধর্ষণের ঘটনা নয়। আর ধর্ষণের ঘটনা হলেও আমি ফাঁসির পক্ষে নয়, কোনো মানুষেরই ফাঁসির পক্ষে নই। একটা কথা যেটা বলবো, খারাপ লাগবে সকলের, আমার নিজেরও খারাপ লাগছে। এই ধরনের ঘটনা যে রাজ্যে ঘটে, খুন এবং তার উপর ধর্ষণের মতো নাটক করা এবং নিজেই বলে দেওয়া যে এটা ধর্ষণ হয়েছে, এখানে খুন নয়, ধর্ষণ হয়েছে এখানে, তারপরে খুন, এবং ধর্ষককেও নির্ণয় করে দেওয়া হয়, ধর্ষকের সাজাও নির্ণয় করে দেওয়া হয়। খুব সৌভাগ্যবশত উচ্চ আদালত থেকে সেই সাজা গৃহীত হয়নি, ফাঁসির সাজা। কেউই আমার মনে হয় না খুব হিংসাত্মক প্রাণী না হলে মানতে পারে বলে, কারণ যে কোনো মানুষ যে কোনো অপরাধ সাময়িকভাবেও করতে পারে, অন্যের দ্বারা প্ররোচিত হয়েও করতে পারে, অর্থাভাবের কারণেও করতে পারে, দুটো পয়সা পাবে বলে করতে পারে। এমন মানুষও হয় তার জীবনটা অর্থাভাবের কারণে অপরাধ প্রবণ হয়ে উঠেছে মানুষটা, এটা এখন আকছার এই রাজ্যে। পরিস্থিতিও বোঝা উচিত, অবশ্যই অপরাধের পরিস্থিতি বোঝা উচিত এবং সেই মানুষটার জীবনে সংশোধনের সুযোগ থাকা উচিত। আর প্রাণ আমরা দিতে পারি না, কেউই পারি না, কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। সংশোধনের সুযোগ দিতে হবে। কীভাবে করলো? তদন্তই হলো না ঠিক করে, তদন্ত ব্যবস্থার অরাজকতা বা নিষ্ক্রিয়তা বা নিয়ন্ত্রণাধীন হয়ে যাওয়া নামক ঘটনাটা এক্ষেত্রে, এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত ভাবিয়েছে শুধু নয়, ক্ষুব্ধ করেছে। এবং আমরা ভাবছি যে এর থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যাবে, আবার এমন ঘটনা পরম্পরা ঘটতে পারে সেটাও মনে হচ্ছে। আমি এই যাবজ্জীবন কারাদণ্ড যিনি দিয়েছেন এবং যারা কারাদণ্ড যিনি চাননি, তিনি ফাঁসি চাইছেন, এক্ষেত্রে অত্যন্ত নির্মম একটি বাস্তব সত্যের কথা বলতে হয়।
সেটি হলো, আমি লালন পালন করলাম একটি মানুষকে, তাকে তৈরি করলাম, তার অর্থাভাবের সুযোগ নিলাম, আমি তাকে একটা বিশেষ পদ তৈরি করে তাতে নিযুক্ত করলাম, তাতে সেই পদের কাজ কিছু করতে হয় না, ক্রমাগত তাদেরকে শুধু এক সঞ্জয় রায় নয় ব্যবহার করা হয় নিশ্চিতভাবে। এ কথা আমি বলবো বলে সমাজের মানুষজনকে মানতে হবে না, এই কথা একেবারে জলের মতো পরিষ্কার। আজকে অপরাধী পরিবৃত সমাজ ও রাজ্য গড়ে তোলা হচ্ছে। ফলে এই সঞ্জয় রায় যার দ্বারা পরিপুষ্ট হয়েছে তারই দ্বারা আজকে ফাঁসির হুকুম তার মুখ থেকে শোনা যাচ্ছে, হুকুম জারি করা হয়েছে যে তার ফাঁসি হওয়া উচিত। সঞ্জয় রায়ের বলার কথা আমার মনে হয় এই সময়ে আমার রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ছে। কবিতার ভাষায় আমি সঠিক উদ্ধৃতি দিচ্ছি না, একটু যুক্ত করে দিচ্ছি। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর কথাটা রয়েছে, আমি সেখানে যুক্ত করে দিচ্ছি দোষী বটে। তুমি নির্দোষ, আমি দোষী, তুমি আমার সাজা ঘোষণা করছো ফাঁসি। এটা সঞ্জয়ের দিক থেকে বলার কথা, সঞ্জয়কে নিরপরাধ বলছি না, কিন্তু সঞ্জয়কে এরকম অপরাধী বানিয়ে পুরো সরকারি হাসপাতালটাকে অপরাধ কাণ্ডের কারখানা বানিয়ে কি করে একজন মানুষ একজনকে কেবল এই ঘটনার জন্য দায়ী করতে পারে এবং তার ফাঁসির নিদান দিতে পারে? এবং সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের প্রসঙ্গ এখন উঠছেই না। একেবারে এই অপরাধ কাণ্ডের সঙ্গে জড়িত উচ্চ পদে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না। মুখ্যমন্ত্রীকে আমি মানি না। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে নেই। মুখ্যমন্ত্রী হওয়া কাকে বলে তিনি জানেন না। পরিষ্কার বলছি, আমি একজন প্রবীণ নাগরিক। তিনি জানেন না। তিনি জানেন কেবল তিনিই সব কিছু করতে পারেন। এমনকি প্রশাসনিক প্রধান বললেও ভুল হয়। তিনি একজন স্বৈরতন্ত্রী মানুষ। তিনি মনে করেন, লক্ষ্য করে দেখেছ ইদানিং, দেখেছেন সবাইকে বলছি, ইদানিং মঞ্চে বসে যখন তিনি নানান ধরনের কাজ করছেন, তার অধীনস্থ কর্মচারীদের প্রশ্ন করেন, এটা কেন ঘটলো, আমি কেন জানলাম না? যেখানে যা কিছু ঘটবে তিনি কেন জানলেন না প্রশ্ন করেন তিনি। তাহলে অপরাধ কাণ্ডগুলো যখন ঘটে, আর এরকম বিভৎস অপরাধ কাণ্ড ঘটে, সেগুলো সম্পর্কে তিনি কি প্রশ্ন তুলেছেন? তিনি একেবারে জাজমেন্ট দিয়ে দিলেন। এইরকম একটা ব্যবস্থাপনা তিনি তৈরি করছেন না। আমার প্রশ্ন, আমার যেটা মনে হয় সেটা হলো যে কেন তদন্তকারী সংস্থা এই ব্যক্তিটি, যার উপরে রাজ্যের ভার তুলে দিয়েছে জনগণ, ক্ষমতা তুলে দিয়েছে জনতা, এই ব্যক্তিটি সম্পর্কে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? তিনি তো জনতার হাতে নিয়োজিত, তিনি তো জনতার হয়ে কাজ করছেন। তিনি কি মহাপ্রভু, সবার মাথার উপরে প্রভুগিরি করবেন? যদি তাহলে এই দায়টা প্রভু হিসেবে নেবেন না কেন? যে আমি দায়টা এইভাবে মিটে যাবে, একজনকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দিলে? সবাই বলছে, নিন্দুকরা বলছে, ফাঁসি দেওয়ার অভিলাষটা তার খুব সুপরিকল্পিত। এই ব্যক্তিটিকে ফাঁসি দিলে সমস্ত তথ্য প্রমাণ আগে থেকেই লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, আর কিছুই থাকবে না। এত একটা শব্দকে কিছুদিন আগে আমি শিখেছি, ক্রিমিনাল ব্রেন, অপরাধপ্রবণ মস্তিষ্ক। সেই ক্রিমিনাল ব্রেন বোধহয় মনে হয় ওনাকে ভর করেছে এই রাজ্যের প্রধান বা প্রশাসনিক প্রধান। তিনি তার সম্পর্কে তার দ্বারা যারা লালিত পালিত পুষ্ট অনুগত শিষ্য, আজকে সঞ্জয় রায় বুঝবেন যে তিনি অনুগত শিষ্য হিসেবে কতখানি ভুল করেছেন, কতখানি ভুল, না খেয়ে মারা যেতেন, কিন্তু ফাঁসির নিদান যার দ্বারা পুষ্ট হয়েছেন তার কাছ থেকে ফাঁসির নিদান পেয়ে আজকে তাকে যদি মরতে হতো, যদি সত্যি নিম্ন আদালতের যিনি বিচারক, তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি সেই পথে যাননি, তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, যে শাস্তিটাও তার প্রাপ্য নয়। আমি বলবো, আমার শেষ কথা, সঞ্জয় রায়কে তৈরি করেছে যারা, সঞ্জয় রায়ের থেকেও অনেক 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 উঁচু পদাধিকারী ব্যক্তিরা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন। সঞ্জয় রায়ের সাধ্যকেই একটা সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক কর্মরত অবস্থায় তাকে হত্যা করা, ধর্ষণ করা, হত্যা করা, তার সাধ্য কোথায়? কি করে সেটা সম্ভব? অতএব আসল অপরাধীকে গোয়েন্দা সংস্থা সেটা করল না, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন,
চূড়ান্ত ব্যর্থ বলবো না, অত্যন্ত সুনিয়ন্ত্রিত হয়ে তারা এই কাজ করেছেন। কোনো ইচ্ছাকৃতভাবেই তদন্ত করেনি? একেবারেই না, এটাকে তদন্ত বলে না। যেটা রাজ্য প্রধান, প্রশাসনিক প্রধান বলে দিয়েছেন, যাকে অপরাধী বলে দিয়েছেন, এরা তাকেই অপরাধী সাব্যস্ত করলো। এটাকে তদন্ত বলে? আমি জানি না বলে কি না। আমার একটাই কথা, সেটা বলে আমি শেষ করব। পুরো অপরাধ ব্যবস্থা, অপরাধী বানানোর ব্যবস্থা, অপরাধী সমাজ গড়ে তোলা, অপরাধী রাজ্য ব্যবস্থা কায়েম করা এবং তার সর্ববিধ শক্তিশালী যিনি নিয়ন্ত্রক হয়ে রয়েছেন তার অবস্থানটা যাচাই করা খুব জরুরি। তিনি কেন, তাকে কেন প্রশ্ন করা হবে না যে আপনি সব কিছুর উপরেই এত নজরদারি রাখেন? একটা কাজ আপনার মতের বিরুদ্ধে শুধু নয়, মত না নিয়ে যদি করা হয়, তাহলে সেটুকু করার স্বাধীনতা এই দেশের উচ্চ পদাধিকারী এই রাজ্যে তাদের নেই। আমরা প্রায়শই দেখতে পাই তিনি বলেন কী করে এটা হলো। তাহলে সেই রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা চিকিৎসা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, সেটি যে ধ্বংসের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে, তিনি যে জানতেন না ব্যাপারটা, তার অজানিতে ঘটছে এরকমটি বলা এবং ধরেও ফেললেন যে মূল দায়ী কে। এই যে ছলনা, এই যে ভূমিকা, এই ভূমিকা প্রশ্নচিহ্নের সম্মুখীন হবে না? গোয়েন্দাদের কাছে কেন হলো না? কেন তারাও প্রশ্ন করতে পারলেন না, বা তাকে কেউ প্রশ্ন করতে পারছেন না? তিনি কি সত্যি এমন একটি ভূমিকা অবস্থান করছেন, ভূমিকায় যেটা প্রশ্ন তোলা যায় না, এরকম একটা অবস্থান যে সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যায় না? এটাই আমার প্রশ্ন। কেন তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন না? কেন তিনি বিচারালয় নিজেই বানিয়ে নিয়ে বিচারপতি বনে যাচ্ছেন? আমার কাছে এটা তাজ্জব ঘটনা বলে মনে হচ্ছে। আমি সমবেদনা জানানোর মতন পরিস্থিতি আর নেই। যে চিকিৎসক আজকে পৃথিবী থেকে নৃশংস হত্যাকাণ্ডের সময় মরণান্তিক যন্ত্রণা পেয়ে মৃত্যু মুখে পতিত হলেন, তার মা বাবাকে আজকে মিডিয়ার সামনে রোজ 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 নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ভুলে থাকতে হচ্ছে নিজের একমাত্র সন্তানের মৃত্যুর কথা, হত্যার কথা, নৃশংস হত্যাকাণ্ডের কথা। আমার মনে হয় এর পরেও যে মানুষটা নির্বিকার থাকে না, নির্বিকারভাবে একজন ব্যক্তিকে এর জন্যে দোষী করে, যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তার বিবেক বলে কিছু আছে কিনা সংশয়, সুস্থ মস্তিষ্কের তিনি অধিকারী কিনা সংশয়। সকলে সে সম্পর্কে আমার মনে হয় সচেতন হন। আর একটা সচেতনতার কথা বলে আমি শেষ করব, সেটি হলো যারাই তার ঘনিষ্ঠ হবেন, এটা প্রমাণিত, যেখান থেকে তিনি শক্তিমত্তায় অধিকারী হয়েছেন, রাজ্যটাকে কুক্ষিগত করার অধিকারী হয়েছেন এক ব্যক্তি, সেই ব্যক্তিটি যারা নিকটবর্তী হয়েছেন, অত্যন্ত নিকটের মানুষ হয়ে গেছেন, অত্যন্ত কাছের মানুষ, অনুগত মানুষ হয়ে গেছেন, প্রত্যেককেই তিনি সাজা দিয়েছেন। অপরাধী, সেটাই এই রাজ্যে অপরাধ, তার বশংবদ হওয়া। তাই যারা বশংবদ হয়ে কাজ করছেন আজকে উঁচু পদ থেকে নিচু পদ পর্যন্ত, উঁচু নিচু বলছি আমি, আমায় সবাই মার্জনা করবেন, এইভাবে আমি মানুষকে উঁচু নিচু বলে গণ্য করি না, পদগুলোকে গণ্য করি, প্রত্যেককেই সচেতন করছি যারা ওর নিকটবর্তী হয়ে অত্যন্ত নিকটের মানুষ হয়ে কাজ করছেন এবং অপরাধমূলক কাজ করে যাচ্ছেন, ভাবছেন তিনি নির্ভয়ে থাকতে পারবেন, তার পদগুলো ঠিকঠাক থাকবে, তাদের সকলকে আমি সাবধান করছি। এবং সাধারণ মানুষও যারা তার কাছ থেকে কিছু পেয়ে লাভবান হচ্ছেন, তাদের সকলকে সাবধান করছি, তাদের জন্য অপেক্ষা করছে হয় মৃত্যু, নয় কারাদণ্ড, কারাগার। একটাই উদাহরণ দিই, এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়ছেন শুনছি, শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, পার্থ চট্টোপাধ্যায়। এদেরকে ইনি কী করেন? নিকটবর্তী যাদেরকে করেন, অনুগত শিষ্য যাদের বানান, যাদেরকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারেন, যত রকম অপরাধ কাণ্ড, তাদেরকে তিনি মনে করেন এর উপরে সব কিছু করার যাবতীয় ক্ষমতা আমি অর্জন করেছি, একে আমি মৃত্যুমুখীও করতে পারি, একে আমি কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে পারি, আমি সকলকে সাবধান করলাম।
যে তার প্রিয় মানুষ হতে যাবেন না। আমি হয়তো একজন ব্যক্তিকে বিশেষ করে লক্ষ্য করে কথাগুলো বলে ফেললাম, কিন্তু তার জন্যে তিনিই দায়ী। তিনি স্বৈরতন্ত্র করেছেন, দলতন্ত্রও নয়, স্বৈরতন্ত্র। তার দলও কোনো কথা বলতে পারে না, তিনি সম্পূর্ণভাবে স্বৈরতন্ত্রী একজন মানুষ। আমি একজন অত্যন্ত প্রবীণ নাগরিক, শিক্ষা জগতের মানুষ। আমি আশা করছি অচিরেই আমাদের রাজ্য এবং রাজ্যবাসী এই স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্ত হবে।